এই সিনেমাটা দেখার জন্য অনেকদিন ধরেই অপেক্ষায় ছিলাম। অবশেষে দেখে ফেললাম। আর সত্যি বলছি, অপেক্ষাটা একদমই বিফলে যায়নি। দৃশ্য মুভির পর থেকেই জিতু জোসেফের সিনেমা মানেই একটা আলাদা এক্সপেরিয়েন্সের আশায় থাকি, আর মিরাজ সেই প্রত্যাশা একদম পূরণ করেছে। সিনেমা শুরু থেকেই এমন এক রহস্যময় আবহ তৈরি হয়, যেটা ধীরে ধীরে আপনাকে গল্পের গভীরে টেনে নেয়। প্রতিটা মুহূর্তে একটা অদ্ভুত টেনশন কাজ করে, মনে হবে এখনই কিছু একটা হতে যাচ্ছে। থ্রিলার প্রেমীদের জন্য একদম মিস না করার মতো সিনেমা। তো আর কথা না বাড়িয়ে চলে যায় মূল গল্পে। সিনেমার শুরুতে দেখা যায় কোয়েম্বাটুরের একটি ব্যস্ত রেল স্টেশন। কিরণ নামের এক ব্যক্তি ট্রেনে উঠে। ট্রেন ছুটে চলছে কোয়েম্বাটুরের পাহাড় আর বনে ঘেরা রাস্তা দিয়ে। একটা কাপল দরজায় দাঁড়িয়ে মজা করছে, কেউ বা সিটে বসে ঘুমাচ্ছে, আর কিরণ কফি হাতে বাইরের দৃশ্য দেখছে। পরদিন সকালে টিভিতে ব্রেকিং নিউজ দেখানো হয়, পালাক্কাডে একটি ট্রেন দুর্ঘটনায় ৩টি বগি নদীতে পড়ে গেছে। এই সময় আমরা সিনেমার নায়ক অশ্বিনকে দেখতে পাই। অশ্বিনের নিজের একটা ইউটিউব চ্যানেল আছে, নাম ফ্যাক্টস। তার চ্যানেলেও সেই ট্রেন দুর্ঘটনার খবরই দেখানো হচ্ছে। অশ্বিনের এক বন্ধু তখন তাকে বলে, তোর এইরকম খবর দেখিয়ে তোর চ্যানেলের রিচ বাড়বে না। যদি কোনো দুর্নীতির গল্প বা বড় স্ক্যান্ডাল দেখাতে পারিস, তাহলে চ্যানেল রাতারাতি জনপ্রিয় হয়ে যাবে। আর তুই তো অনেকদিন ধরে সেই রাজকুমারকে ফলো করছিস, সেই খবরের কি হলো? এবার দেখা যায় রাজকুমারকে। রাজকুমার একজন বড়সড় ফাইন্যান্সিয়াল কনসালটেন্ট। তার অফিসে কাজ করা সিস্টেম ইঞ্জিনিয়ার আনন্দ এসে বলে, স্যার, গত শনিবার আমি টেকনিক্যাল সাপোর্টের জন্য আমাদের মাদুরাই ব্রাঞ্চে গিয়েছিলাম। সেই সময় আমাদের আনঅফিসিয়াল ক্লাউড ব্যাকআপের সব ফাইল কিরণ নামে এক ব্যক্তি ডাউনলোড করে নিয়েছে। এটা শুনে রাজকুমার খুব রেগে যায় আর আনন্দকে বলে, ঠিক আছে, তুমি যাও, বাকি ব্যাপারটা আমি সামলে নেব। এরপর দৃশ্যে আসে সিনেমার নায়িকা অভিরামী, যিনি রাজকুমারের অফিসেই কাজ করে। অভিরামী তার বন্ধু ঋতিকাকে সাথে নিয়ে থানায় এসেছে, কারণ অভিরামী ও কিরণ একে অপরকে ভালোবাসত। কিন্তু গত ৩ দিন কিরণের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না, আর তার ফোনও বন্ধ। তাই কিরণের মিসিং ডায়েরি করার জন্যই অভিরামী আর ঋতিকা থানায় এসেছে। পরদিন পুলিশ অভিরামীকে আবারও থানায় ডাকে, কারণ খবর পাওয়া গেছে সেই ট্রেন দুর্ঘটনায় কিরণও ছিল, এবং মৃতদের মধ্যে কিরণের দেহ শনাক্ত করার জন্যই অভিরামীকে ডাকা হয়। দুর্ঘটনার ৩-৪ দিন পার হয়ে গিয়েছিল, তাই বডি পুরোপুরি পচে গিয়েছিল। তবুও বডির সাথে পাওয়া আইডি কার্ড আর পোশাকের মাধ্যমে তারা কিরণের বডি চিহ্নিত করে। দৃশ্যপটে আবারও আসে রাজকুমারের কাছে। রাজকুমার তার ডান হাত রিয়াজকে ডেকে বলে, গত সপ্তাহে আমাদের অফিসে কাজ করা একটা ছেলে কিরণ অফিসের সব নথি এক হার্ডডিস্কে ডাউনলোড করে নিয়ে গিয়েছিল, কিন্তু জানা গেছে সেই ট্রেন দুর্ঘটনায় সে মারা গেছে। সমস্যা হচ্ছে আমরা এখনও সেই হার্ডডিস্ক খুঁজে পাইনি। যদিও ওই হার্ডডিস্কের তথ্য বাইরে ফাঁস হয়ে যায়, তাহলে শুধু আমার ব্যবসা নয়, আমিও শেষ হয়ে যাব। রিয়াজ তখন বলে, স্যার, চিন্তা করার কিছু নেই। কিরণ আমাদের অফিসেই কাজ করা এক মেয়ে অভিরামীর সঙ্গে প্রেম করত। তার সঙ্গে কথা বললে হয়তো কিছু জানা যাবে। রাজকুমার বলে, যা করার করো, কিন্তু যেভাবেই হোক আমার সেই হার্ডডিস্ক লাগবেই। ওদিকে কিরণের মৃত্যুর শোকে অভিরামী অফিসে যাওয়া বন্ধ করে দিয়েছে এবং বাড়িতেই আছে। সাথে তার বান্ধবী ঋতিকা আছে। ঠিক এই সময় পুলিশ অফিসার মুখামধ্য অভিরামীর বাড়িতে আসে এবং অভিরামীকে বলে, আমি তোমার কাছে কিরণ সম্পর্কে কিছু তথ্য জানতে এসেছি। তুমি কি জানো দুর্ঘটনার দিন কিরণ কোথায় যাচ্ছিল? অভিরামী বলে, স্যার, কিরণ আমাকে বলেছিল সে চেন্নাই একটা মিটিংয়ের জন্য যাচ্ছে, কিন্তু সে চেন্নাই যেতে গিয়ে কিভাবে পালাক্কাডে ট্রেন অ্যাক্সিডেন্ট করল সেটাই আমি বুঝতে পারছি না। তখন অফিসার আরি মুখামধ্য বলেন, আমরা জেনেছি কিরণের কাছে এমন এক হার্ডডিস্ক ছিল যার মধ্যে খুব গোপন কিছু তথ্য সংরক্ষিত ছিল, কিন্তু এখন সেই হার্ডডিস্কটি নিখোঁজ। আমরা কিরণের ফ্ল্যাট পুরো খুঁজে দেখেছি, সেটা পাওয়া যায়নি। আমি জানতে এসেছি, কিরণ কি সেই হার্ডডিস্ক তোমার কাছে রেখে গিয়েছিল? অভিরামী অবাক হয়ে বলে, না স্যার, কিরণ কখনো আমাকে কোনো হার্ডডিস্ক দেয়নি, আর সেই বিষয়ে আমার সঙ্গে কখনো কথাও বলেনি। অফিসার বলে, ঠিক আছে, হার্ডডিস্ক সম্পর্কে কোনো তথ্য পেলে অবশ্যই আমাকে জানাবে। এই কথা বলে সে চলে যায়। অফিসার চলে যাওয়ার কিছুক্ষণ পর সেখানে আসে অশ্বিন। অশ্বিন অভিরামীকে বলে, আমার নাম অশ্বিন, আমি একজন অনলাইন ইনভেস্টিগেটিভ রিপোর্টার। তুমি যে অফিসে কাজ করো সেই অফিসের বস রাজকুমার অনেক বেআইনি কাজ করে। তোমার বয়ফ্রেন্ড কিরণ সেই বেআইনি তথ্যগুলো একটা হার্ডডিস্কে কপি করেছিল। ওর উদ্দেশ্য ছিল সেই হার্ডডিস্ক নিয়ে আজ তোমার সঙ্গে দেখা করতে আসবে এবং তোমার সঙ্গে গিয়ে ওই পুলিশ অফিসারের কাছে তুলে দিবে। কিন্তু তার আগেই কিরণ মারা যায়। এখন সেই হার্ডডিস্ক খুঁজতেই অফিসার এখানে এসেছিলেন। তুমি পুলিশকে ভয় পেও না, তোমার ভয় পাওয়া উচিত রাজকুমারকে, কারণ সে জেনে গেছে যে কোম্পানির গোপন তথ্য ফাঁস হয়েছে। তাই রাজকুমারের লোকজন এখন তোমার পিছনে পড়বে।
এই জায়গায় থাকা তোমার জন্য নিরাপদ নয়। এই কথা শুনে অভিরামীর বন্ধু ঋতিকা বলে, এই সব ব্যাপার আমরা সামলে নেব, আমাদের তোমার সাহায্যের কোনো দরকার নেই। এই বলে অশ্বিনকে সেখান থেকে চলে যেতে বলে। অশ্বিন চলে যাওয়ার পর ঋতিকা বলে, আমি একটু অফিসে যাচ্ছি, তুই বাসায় রেস্ট নে, বলে সেও বেরিয়ে যায়। ঋতিকা চলে যাওয়ার পর রাজকুমারের ডান হাত রিয়াজ অভিরামীর কাছে আসে। সে অভিরামীকে ভয় দেখিয়ে হার্ড ডিস্ক সম্পর্কে জানতে চায়। তখন অভিরামী কেঁদে কেঁদে বলে, আমি সত্যিই ওই হার্ড ডিস্ক সম্পর্কে কিছুই জানি না, কিরণ এই ব্যাপারে আমার সঙ্গে কখনো কিছু বলেনি। তখন রিয়াজ বলে, আমি তোমাকে 1 সপ্তাহ সময় দিচ্ছি, তার মধ্যে তুমি অবশ্যই সেই হার্ড ডিস্ক বের করবে, আর যদি তুমি পুলিশকে এই ব্যাপারে কিছু জানাও তাহলে তুমি জীবিত থাকবে না। এই বলে রিয়াজ সেখান থেকে চলে যায়। রিয়াজ চলে যাওয়ার পরপরই অশ্বিন আবারও সেখানে আসে। সে দূর থেকে রিয়াজের সব কথাই শুনেছিল। তাই অশ্বিন অভিরামীকে বলে, আমি আগেই বলেছিলাম রাজকুমারের লোকজন অবশ্যই তোমার কাছে আসবে, তুমি যদি আমাকে বিশ্বাস করো আমি তোমাকে সেই হার্ড ডিস্ক বের করতে সাহায্য করব। অভিরামীর আর কোনো উপায় ছিল না, তাই সে রাজি হয়ে যায় এবং বলে, কয়েক মাস আগে কিরণ আমার নামে একটা ব্যাংক লকার খুলেছিল, হয়তো সেই লকারেই হার্ড ডিস্কটা রাখা আছে। তারপর তারা দুজন সেই ব্যাংকে যায় এবং লকার খুলে দেখে ভেতরে কি আছে, কিন্তু সেখানে তারা শুধু একটা চাবি পায় যার ওপর কিছু সংখ্যার কোড লেখা আছে। তারা সেই চাবিটা ব্যাংক ম্যানেজারকে দেখিয়ে জিজ্ঞেস করে, এটা কি আপনার ব্যাংকের লকারের চাবি? ম্যানেজার চাবিটা দেখে বলে, না, এটা আমাদের ব্যাংকের লকারের চাবি নয়, সম্ভবত এটা কোনো প্রাইভেট লকার কোম্পানির চাবি। পরদিন অশ্বিন সেই চাবির সব ডিটেলস খুঁজে বের করে অভিরামীর কাছে এসে বলে, এটা সত্যিই একটা প্রাইভেট লকার সার্ভিসের চাবি। চাবির প্রথম 6টি সংখ্যা হল সেই জায়গার পিনকোড, আর শেষ 3টি সংখ্যা হল লকার নাম্বার। তথ্য অনুযায়ী এই লকারটার কোড নাম্বার কোজিকোড রেলওয়ে স্টেশনে আছে। অভিরামী তখন বলে, তাহলে কিরণ নিশ্চয়ই সেই লকার থেকে কিছু তুলতে যাবে বলেই সেই ট্রেনে উঠেছিল। অশ্বিন বলে, যদিও লকার থেকে কিছু আনতে যাবে তাহলে তো এই চাবিটা ওর কাছে থাকার কথা। অভিরামী বলে, হয়তো ওর কাছে একটা ডুপ্লিকেট চাবি ছিল। যাই হোক, আমাদের কোজিকোড যেতেই হবে, দেখি লকারটার ভেতরে আসলে কি আছে। অশ্বিন বলে, সেটা বেশি রিস্কি হবে, রাজকুমারের লোক আর পুলিশ দুজনেই আমাদের পেছনে আছে, তাদের চোখ এড়িয়ে যেতে হলে একটা উপায় আছে। কোজিকোড যাওয়ার সময় তুমি তোমার ফোন বন্ধ রাখবে, কারণ পুলিশ তোমার ফোন ট্র্যাক করতে পারে। তাই ফোনটা তোমার গাড়িতে রেখে দাও, আর তোমার বান্ধবী ঋত্বিকাকে বলো ও যেন গাড়ি নিয়ে শহরের দিকে যায়। পুলিশ তোমার ফোন ট্র্যাক করলে তারা ভাববে তুমি শহরেই আছো, আর আমরা আমার গাড়িতে কোজিকোডে যাব। তারপর সেই রাতেই তারা কোজিকোডের পথে রওনা দেয়। পথে অভিরামীকে খুব চিন্তিত দেখে অশ্বিন বলে, ভয় পেও না, আশা করি লকারের ভেতরেই হার্ড ডিস্ক আছে, না হলে কিরণ এমন জায়গায় লকার রাখত না। ওর প্ল্যান একদম নিখুঁত ছিল, কিন্তু কপাল খারাপ, ও শেষ পর্যন্ত বাঁচল না। আগামীকাল আমরা লকার খুললে সেই ড্রাইভটা বের করব, আর সেটা রাজকুমারকে দিয়ে দিলেই সব ঝামেলা শেষ। অভিরামী বলে, তাহলে পুলিশকে কি বলবো? বলে দিও হার্ড ডিস্কটা খুঁজে পাওয়া যায়নি, ওরা পারলে নিজেরা খুঁজে নিক। এরপর তারা কোঝিকোড পৌঁছে লকার খুলে দেখে ভেতরে বেশ কিছু টাকা, কিছু ছবি আর কিরণের মায়ের নামে এক চেক বই, কিন্তু সেখানে কোনো হার্ড ডিস্ক ছিল না। এইবার চেক বইয়ে দেয়া ঠিকানা দেখে দুজন কিরণের বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নেয় এবং সেখানে গিয়ে দেখে কিরণের মা একাই থাকেন, তিনি এখনও জানেন না যে তার ছেলে মারা গেছে। তখন অভিরামী ঘরের দেয়ালে টাঙানো কিরণের শৈশবের একটা ছবি দেখতে পায়। ছবির নিচে লেখা আমল। অভিরামী জিজ্ঞেস করে, কিরণের ছোটবেলার নাম কি আমল ছিল? কিরণের মা তখন হাসি মুখেই কথা বলছিল। এই প্রশ্ন শোনার পর মা হঠাৎ বদলে যান এবং রেগে গিয়ে বলেন, তোমরা এখনই এখান থেকে চলে যাও। তাই তারা মায়ের কাছ থেকে কিরণ সম্পর্কে আর কিছু জানতে পারে না। বাইরে এসে অশ্বিন বলে, আমরা কাল আবার ওনার সঙ্গে দেখা করব, হয়তো তখন উনি কিছু বলবেন। তারপর তারা কাছের এক হোটেলে গিয়ে রুম নেয়। রাতে হঠাৎ সেই রুমে প্রবেশ করে রিয়াজ, যে কিনা রাজকুমারের ডান হাত, হাতে বন্দুক নিয়ে অভিরামীর কাছে হার্ড ডিস্ক চায়। রিয়াজ চিৎকার করে বলে, তোমরা কি ভেবেছিলে আমাকে বোকা বানাতে পারবে? লকার থেকে পাওয়া হার্ড ডিস্কটা কোথায়? এক্ষুনি দাও, না হলে তোমরা কেউই এখান থেকে জীবিত বেরোতে পারবে না। অভিরামী কাঁদতে কাঁদতে বলে, ভাই, সত্যি বলছি, লকারে কোনো হার্ড ডিস্ক ছিল না, আমরা শুধু কিছু ছবি আর কিছু টাকা পেয়েছি। তারপর সে লকার থেকে পাওয়া সব জিনিস রিয়াজকে দিয়ে দেয়। রিয়াজ বলে, যত দ্রুত সম্ভব সেই হার্ড ডিস্ক খুঁজে বের করতে হবে, নয়তো তোকে বাঁচাতে দেব না। এই বলে সেখান থেকে চলে যায়। কিন্তু এত সূক্ষ্ম পরিকল্পনা করে তারা দুজন কোঝিকোড আসলো, যেটা তারা তিনজন ছাড়া কারো জানার কথা না। তাহলে রিয়াজ কিভাবে তাদের খোঁজ পেল সেটাই তারা বুঝতে পারে না। যাই হোক,
অভিরামী কিরণের ছবির পিছনে একটা কটেজ লক্ষ্য করেছিল, তাই সে অশ্বিনকে বলে যে এখানে কাছেই কোথাও কিরণের একটা কটেজ আছে। হতে পারে কিরণ সেই হার্ড ডিস্কটা ওই কটেজেই লুকিয়ে রেখেছে। পরদিন অশ্বিন আর অভিরামী কিরণের সেই কটেজে যায়। দুজন ভেতরে ঢুকে যখন চারদিকটা দেখছিল, তখন কেউ বাইরে থেকে দরজা বন্ধ করে দেয় এবং কটেজের দেয়াল আর ছাদে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিতে থাকে। আর এখানেই গল্পে আসে বড় এক টুইস্ট, অর্থাৎ বাইরে থেকে কে আগুন লাগিয়েছিল। এতক্ষণ সবাই যে কিরণকে মৃত ভেবেছিল, আসলে সেই আগুন লাগিয়েছে। অশ্বিন আর অভিরামী কোনো মতে ওই আগুনের কটেজ থেকে বাঁচতে বেরোতে পারে, কিন্তু সেই ঘটনায় অভিরামী ভীষণ ভয় পেয়েছিল, তাই তাকে হাসপাতালে ভর্তি করা হয়। অভিরামীর বান্ধবী রীতিকা হাসপাতালে এসে ঘটনার ব্যাপারে জানতে চায়। তখন অশ্বিন বলে, আমার মনে হয় আমরা যে কটেজে ঢুকেছিলাম তাতে কিরণই আগুন দিয়েছিল। রীতিকা বলে, তুমি অযথা বাজে বকো না, কিরণের মৃতদেহ আমরা নিজ চোখে দেখেছি। অশ্বিন বলে, তোমরা তো দেহটা চেনার জন্য শুধু কাপড় আর আইডি কার্ড দেখেছিলে, মুখ দেখে তো চেনোনি। যখন শুনেছিলাম ট্রেন দুর্ঘটনার জায়গা থেকে কিরণের দেহ পাওয়া গেছে, তখনই আমার সন্দেহ হয়েছিল, কারণ আমি বহুদিন ধরে কিরণকে অনুসরণ করছিলাম। প্রথমে ভেবেছিলাম রাজকুমারানের লোকেরা কিরণকে খুন করে লাশ সেখানে ফেলে গেছে, কিন্তু এখন মনে হচ্ছে কিরণ সবাইকে বিশ্বাস করিয়ে দিয়েছে যে সে মারা গেছে। রীতিকা জিজ্ঞেস করে, মানে কিরণের মৃত্যুটা কি মিথ্যে? কিন্তু সে মিথ্যে বলবে কেন? অশ্বিন বলে, তার উত্তর আমাকে নয়, অভিরামীকেই দিতে হবে, কারণ অভিরামী আমাদের কাছ থেকে কিছু না কিছু লুকোচ্ছে। আমার মনে হচ্ছে সে আরও কিছু জানে। তখন অভিরামী স্বীকার করে, হ্যাঁ, আমি কিছু জিনিস লুকিয়েছিলাম, কিন্তু কিরণ বেঁচে আছে এটা আমি সত্যি জানতাম না। তবে হ্যাঁ, হার্ড ডিস্কের ব্যাপারে আর এসপির সঙ্গে কিরণের যে গোপন পরিকল্পনা ছিল সেটা আমি জানতাম। শুধু জানতামই না, কিরণের সঙ্গে পরিকল্পনাটা আমিই করেছিলাম। কোম্পানির সিস্টেম ইঞ্জিনিয়ার অনন্তকে 1 কোটি টাকা দেবার কথা বলে কিরণ কোম্পানির সমস্ত তথ্য হার্ড ডিস্কে কপি করে নেয়। কাজ হয়ে যাবার পর অনন্ত টাকা চাইলে কিরণ বলে, টাকা পরে দেব। কিরণ যে অনন্তকে কথামতো টাকা দিল না, এই কারণে আমার আর কিরণের মধ্যে সামান্য কথাও কাটাকাটি হয়েছিল। কিরণ হার্ড ডিস্ক নিয়ে বেরিয়ে যায়, কিন্তু পরে দুর্ঘটনায় কিরণ মারা যায়। যদি আমি বলতাম যে কিরণের পরিকল্পনা সম্পর্কে আমি জানতাম, সবাই মনে করত ড্রাইভটা আমার হাতে আছে। তাই এসব আমি তোমাদের থেকে গোপন করেছিলাম। তবুও কেন কিরণ আমাকে মারতে চেয়েছিল, এটা আমি এখনও বুঝতে পারছি না। অশ্বিন বলে, মানে কিরণ তোমাকে এতদিন ভালোবাসেনি, বরং সে তোমাকে ব্যবহার করেছে, অর্থাৎ হার্ড ডিস্কটা সে নিয়ে গিয়ে তোমার ওপরে সমস্ত দোষ চাপাতে চেয়েছিল। এজন্যই কিরণ তোমার নামে নতুন করে ব্যাংকের লকার করে রেখেছিল। সম্ভবত এখন সে এই দেশ ছেড়ে পালানোর প্রস্তুতি নিয়েছে। এখানেই গল্পটা আর এক মোড় নেয়। দেখা যায় অভিরামী বান্ধবী রীতিকা, সে হচ্ছে রাজকুমারের ডান হাত। রীতিকার কাজ হলো অভিরামীর সকল কার্যক্রম সম্পর্কে রিয়াজকে জানানো, আর তার দেওয়া তথ্য মতেই রিয়াজ কোঝিকোড গিয়েছিল। অভিরামী হাসপাতাল থেকে ছাড়া পাবার পর অশ্বিন তাদেরকে নিয়ে তার একটা বন্ধুর বাংলোতে যায়। দৃশ্য পরিবর্তন হয়, দেখা যায় কিরণকে। কিরণ তার বন্ধু প্রকাশের সঙ্গে একটা ফার্ম হাউসে ছিল। প্রকাশ ও রাজকুমারের মতোই মানি লন্ডারিংয়ের কাজ করে। প্রকাশের ব্যবসার একজন প্রতিদ্বন্দ্বী হল রাজকুমার, তাই প্রকাশের লক্ষ্য ছিল রাজকুমারকে শেষ করে তার সাম্রাজ্য দখল করা। কিরণ এসপিকে দেওয়ার জন্য রাজকুমারের অফিস থেকে যে ডেটা নিয়েছিল, সেই সব ডেটা টাকার বিনিময়ে প্রকাশকে দিয়ে দেয়। প্রকাশ তখন কিরণকে জিজ্ঞেস করে, এত পুলিশ আর রাজকুমারের লোকে কেউ যেটা খুঁজে বের করতে পারেনি, একটা মেয়ে কিভাবে সেটা বের করল? কিরণ বলে, কিরণের মতোই অভিরামীরও স্বপ্ন ছিল এই দেশ ছেড়ে চলে যাওয়া, দেশের বাইরে গিয়ে সেটেল হওয়া। দুজন একসাথে তাদের ভবিষ্যৎ গড়তে প্রচুর টাকার দরকার, তাই দুজন মিলে এই কাজ করার সিদ্ধান্ত নেয়। আর এই কাজের জন্য রাজকুমারের অফিসে কাজ করা অনন্তের সাহায্যর দরকার ছিল। অনন্তের সঙ্গে অভিরামীর বেশ ভালো সম্পর্ক ছিল এবং অভিরামী অনন্তকে রাজি করে। এবার কিরণের কাছে থাকা হার্ড ড্রাইভটি প্রকাশের হাতে তুলে দেয়। প্রকাশ সেটা ল্যাপটপে কানেক্ট করে দেখে সেটাতে সিকিউরিটি লক দেওয়া আছে। এটা দেখে প্রকাশ কিরণকে বলে, বাহ, মেয়েটা তোকে আবার ধোকা দিয়েছে। তখন কিরণ বলে, এটা অভিরামী করেনি, এটা করেছে রাজকুমারের অফিসের সেই সিস্টেম ইঞ্জিনিয়ার অনন্ত। ওই আমার জন্য সব ডেটা সংগ্রহ করেছিল। আমি ওকে বলেছিলাম এই ডেটা এনে দিলে তাকে 1 কোটি টাকা দেব, কিন্তু টাকা না দেওয়ায় ওই এই কাজটা করেছে। প্রকাশ তার লোকদেরকে বলে অনন্তকে খুঁজে বের করতে। এদিকে কিরণ প্রকাশকে বলে, আমি কি অনন্তকে একবার ফোন করে কথা বলবো? প্রকাশ বলে, না, এখন ওকে ফোন করা বিপজ্জনক, কারণ ও জানে তুমি বেঁচে নেই। তাই প্রকাশ বলে, তার চেয়ে বরং আমি ওকে ফোন করি। প্রকাশ অনন্তকে ফোন করে আর বলে, আমি অভিরামীর বন্ধু,
তুমি যে ওকে ডেটা এনে দিয়েছিলে, বিনিময়ে 1 কোটি টাকা চেয়েছিলে, সেটা কিভাবে দেব বলো। এই কথা শোনার পর অনন্ত সাথে সাথে ফোন কেটে দেয় আর সিম কার্ড খুলে ফেলে। অন্যদিকে অভিরামী আর অশ্বিন একসাথে আছে। অশ্বিন বলে, অভিরামী, আমরা যদি অনন্তর সাথে কথা বলি তাহলে হয়তো সেই হার্ড ড্রাইভটা ট্র্যাক করা যাবে। তাই এবার তারা অনন্তকে খুঁজতে বের হয়, কিন্তু এসপির লোকেরা তাদের ধরে ফেলে। তাদের 3 জন, অশ্বিন, অভিরামী আর ঋতিকাকে এসপির অফিসে নিয়ে যাওয়া হয়। এসপি অভিরামীকে জিজ্ঞেস করে, কিরণ যেদিন ট্রেন দুর্ঘটনায় মারা গেল, তুমি সেদিন কোথায় ছিলে? অভিরামী উত্তর দেয়, আমি প্রতিদিনের মতোই সেদিন অফিসে গিয়েছিলাম। পরের দিন আমার ছুটি ছিল, তাই সন্ধ্যায় আমি ঋতুর বাড়ি গিয়েছিলাম, আর পরদিন সকালে আমি নিজের বাড়ি ফিরে যাই। এটা শুনে এসপি বলে, তাহলে দুর্ঘটনার জায়গায় তোমার গাড়ি কিভাবে গেল? তারপর সে কটা সিসিটিভি ফুটেজ দেখায়। এখনই আসি সিনেমার আরও একটা টুইস্ট। অভিরামী বলে, স্যার, কিরণই সেদিন আমাকে ওখানে নিয়ে গিয়েছিল আপনার সঙ্গে দেখা করার জন্য। এটা শুনে এসপি অবাক হয়, আমার সঙ্গে মানে? হ্যাঁ স্যার, এমনকি কিরণ আমার সামনে বসে আপনাকে ফোন করেছিল। আপনি তখন বলেছিলেন রাজকুমার সব জেনে গেছে, তাই এখন এখানে থাকা নিরাপদ নয়। ডিপার্টমেন্ট তোমাদের নিরাপদ জায়গায় সরিয়ে নেবে, তাই যত তাড়াতাড়ি সম্ভব আমি যে লোকেশন পাঠাবো তুমি সেখানে চলে যাও। আপনার নির্দেশ অনুযায়ী আমি আর কিরণ ওখানে গিয়েছিলাম। সত্যি বলতে স্যার, আসলে কলটা আপনি করেননি। কিরণ তার বন্ধু প্রকাশের নম্বর এসপি নামে সেভ করে প্রকাশকে দিয়ে কল করিয়েছিল, যেটা আমি একটু পরেই বুঝতে পারলাম। কারণ কিরণ আমাকে হত্যার উদ্দেশ্যে একটা নির্জন জায়গায় নিয়ে যায়, যেটা আমি আগেই বুঝে ফেলি, আর গাড়ি থেকে পালিয়ে যাই। কিরণ যখন আমাকে খুঁজছিল তখন আমি তাকে আঘাত করি। কিরণ পড়ে যায়। কিছুক্ষণ পর বুঝতে পারলাম আমার আঘাতে কিরণ মারা গেছে। আমি তখন কিরণের বডিটা পাশের নদীতে ফেলে দিয়ে তাড়াতাড়ি সেখান থেকে ফিরে আসি। পুরো ঘটনা শুনে এসপি অভিরামীকে বলে, যে বডিটি আমরা নদী থেকে পেয়েছিলাম সেটি কিরণ নয়, তাই তুমি কোনো হত্যাকাণ্ড করনি, আর তোমাকে এর জন্য গ্রেপ্তার করছি না। তবে হ্যাঁ, কিরণ এখনও বেঁচে আছে, তাই সাবধানে থেকো। তখন অভিরামী এসপিকে বলে, স্যার, আমরা যেখানেই যাই না কেন আমাদের জন্য সেটা বিপদের কারণ হয়ে দাঁড়ায়। রাজকুমারের লোকেরা সব সময় আমাদের পেছনে লেগে থাকে। তখন এসপি বলে, রাজকুমারের লোক তোমাদের পেছনে নেই, সে তোমাদের সাথেই আছে। একথা বলেই অফিসার অভিরামীকে একটা কল রেকর্ড শোনায়, যেখানে ঋতিকা রাজকুমারের লোকদের সঙ্গে অভিরামীর সকল তথ্য জানিয়ে দিচ্ছে। এটা শুনে অভিরামী ভীষণ অবাক হয়। তখন ঋতিকা কাঁদতে কাঁদতে বলে, রাজকুমারের লোকেরা তার ছোট বোনকে জিম্মি করে তাকে দিয়ে এটা করাতে বাধ্য করছে। এসপি অভিরামীকে বলে যে ঋতিকাকে ভুল বোঝার দরকার নেই, ও পরিস্থিতির কারণে এমন করতে বাধ্য হয়েছিল। ও রাজকুমারের কাছে তোমাকে নিয়ে খবর দিলেও সবসময় তোমাকে রক্ষা করার চেষ্টা করেছে। এসপি অশ্বিনকে জিজ্ঞেস করে, এদের প্রত্যেকেরই আলাদা একটা গল্প আছে, তোমার কি এরকম কোনো গল্প আছে, নাকি তুমি শুধু শুধু নিজের জীবন ঝুঁকি নিয়ে শুধুমাত্র নিউজের জন্য তাদের সাথে আছো? অশ্বিন বলে, স্যার, এতদিন আমি তাদের সঙ্গে ছিলাম, কিন্তু এত কিছু জানতাম না। এবার সব কিছু জানতে পারলাম। এত কিছু করার পর তাদের আর আমার সাহায্যর দরকার নেই, তাই আমি চলে যাচ্ছি। এসপি তাকে থামিয়ে বলে, না অশ্বিন, এবারই তাদের তোমার সাহায্য দরকার, কারণ পুলিশ সরাসরি ওদেরকে সাহায্য করতে পারবে না, তাই তোমাকেই দরকার হবে। তবে তোমাকে শুধু সাহায্য করতে হবে, অন্য কোনো কাজ নয়। এসপির অফিস থেকে বেরিয়ে অশ্বিন চিন্তা করে, অভিরামীরা প্রতিটি বিষয়ে তার কাছে কিছু না কিছু গোপন রেখেছিল। এতে অশ্বিনের একটু অভিমান হয়। এরই মধ্যে অভিরামীর কাছে অনন্তুর নম্বর থেকে একটা কল আসে। তারপর তারা 3 জন মিলে অনন্তুর সাথে দেখা করতে যায়। অনন্তু তাদের বলে, কেউ একজন তাকে ফোন করেছিল, বলছিল সে কিরণের বন্ধু এবং সে তাকে 1 কোটি টাকা দেওয়ার কথা বলছে। সব কথা শুনে অভিরামী বলে, ওই ফোনটা হয়তো কিরণই করেছে, কিন্তু ভাবনার বিষয় হলো সে এখনও তোমাকে কেন ফোন করছে? ওর যা দরকার ছিল সেটা তো পেয়ে গেছে। অনন্ত বলে যে না, সে এখনও ওই হার্ড ডিস্কটা খুলতে পারে নাই। ওটা খোলার জন্য একটা ডিক্রিপশন কি দরকার। কি ইনস্টল না করলে হার্ড ডিস্ক খোলা সম্ভব না। আর সেই কি আছে একটা পেন ড্রাইভে, যেটা আমার কাছেই আছে। কিরণ আমাকে পেমেন্ট দেয়নি, তাই আমি এখনও কিটা দিইনি। এই কি ইনস্টল না করলে ওর পক্ষে ওই হার্ড ডিস্ক খোলা অসম্ভব। ঠিক তখনই প্রকাশের লোকেরা অনন্তকে ধরতে সেখানে হাজির হয়। অশ্বিন আর অভিরামী মিলে কোনো মতে অনন্তকে তাদের হাত থেকে বাঁচিয়ে সেখান পালায়, কিন্তু পালানোর সময় প্রকাশের লোকদের গুলিতে অনন্ত আহত হয়ে পড়ে। তারপর অশ্বিন ও অভিরামী মিলে এসপির সাহায্যে অনন্তকে হাসপাতালে ভর্তি করায় এবং ঘটে যাওয়া সব ঘটনাই এসপিকে জানিয়ে দেয়। অনন্তকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় অনন্তকে তার হাতে থাকা ডিক্রিপশন কি অভিরামীকে দিয়ে দেয়। সাথে প্রকাশ যে নাম্বার থেকে তাকে কল করেছিল সেই নাম্বারও অভিরামীকে দেয়। এরপর অভিরামী ও অশ্বিন প্রকাশকে ফোন করে আর বলে যে হার্ড ডিস্ক খোলার ডিক্রিপশন কি তাদের হাতে আছে। 1 কোটি রুপি, হার্ড ডিস্কের একটি কপি এবং কিরণকে সাথে নিয়ে আসলে তারা ওই কিওয়ার্ডের পেন ড্রাইভ প্রকাশের হাতে তুলে দেবে। হাতে আর কোনো বিকল্প না থাকায় প্রকাশ অভিরামীর শর্তে রাজি হয়
এবার অভিরামী ঋতিকার মাধ্যমে রাজকুমারকে ফোন করে জানায় যে হার্ড ডিস্ক এখন কিরণের বন্ধু প্রকাশের হাতে আছে এবং তারা প্রকাশ ও কিরণকে এক জায়গায় নিয়ে আসতে পারবে। এরপর তারা মিট করে, প্রকাশ ছদ্মবেশে সামনে আসে, চুক্তি অনুযায়ী প্রকাশ টাকা আর হার্ড ডিস্কের কপি অভিরামীকে দেয়। অভিরামীও প্রকাশকে ডিক্রিপশন কি দিয়ে দেয়। এবার পেছন থেকে বোরখা পরে সামনে আসে কিরণ এবং সে অভিরামীকে মারার জন্য টেবিলের নিচ দিয়ে নিশানা করে। ঠিক তখনই রাজকুমারের লোকেরা সেখানে হামলা চালায়। তখন যে যার মতো করে পালিয়ে যায়। কিরণও সেখান থেকে পালানোর চেষ্টা করছিল, কিন্তু রিয়াজ কিরণকে গুলি করে হত্যা করে এবং অভিরামীকে ধরে রাখে। এরপর পুলিশ আসে এবং রিয়াজের হাত থেকে অভিরামীকে উদ্ধার করে আর এসপি অফিসে নিয়ে যায়। অফিসার এবার অশ্বিনকে বলে, তোমার সঙ্গে থাকা এই অভিরামী কে জানো কি? তার আসল নাম অঞ্জলি চন্দ্রন। অভিরামী ছোটবেলায় কাতারে তার পরিবারসহ থাকত। অভিরামীর একটি বড় বোনও ছিল যার নাম পূর্ণিমা। ছোটবেলাতেই অভিরামীর বাবা মারা যান। বাবার মৃত্যুর পর তাদের মা অনেক কষ্টে অভিরামী ও পূর্ণিমাকে বড় করেন। একবার অভিরামী ও তার বড় বোন পূর্ণিমা খেলতে গিয়ে দুজন অপরিচিত ছোট ছেলের হাতে খারাপ কাজের শিকার হয় এবং তার বড় বোনকে ছাদ থেকে ফেলে দেওয়া হয়। এই ঘটনা অভিরামীর মাকে মানসিকভাবে ভীষণভাবে প্রভাবিত করে এবং অভিরামী ও তার মা গ্রামে ফিরে আসে। এরপর আত্মীয়দের সাহায্য সহযোগিতায় অভিরামী পড়াশোনা চালিয়ে যায়। একসময় তার মাও মারা যায়। তখন অভিরামী একাকী হয়ে পড়ে। তখন অভিরামী ঠিক করে যে সে তার পরিবারকে ধ্বংস করা ওই দুইজনকে খুঁজে বের করে শেষ করবে। কয়েক বছর অনুসন্ধানের পর অভিরামী কিরণকে খুঁজে বের করে। এরপর কিরণকে ধ্বংস করার জন্য অ্যাকাউন্টেন্সি পড়ে কিরণ যে অফিসে চাকরি করে অভিরামীও সেখানে যোগ দেয়। তার আসল উদ্দেশ্য ছিল কিরণকে শেষ করা। তারপর অভিরামী কিরণকে ভালোবাসার অভিনয় করে। এইভাবে একদিন সুযোগ বুঝে কিরণের ফোন চেক করে বন্ধু প্রকাশকেও খুঁজে বের করে। অর্থাৎ যে দুজনই মিলিতভাবে অভিরামীর বড় বোন পূর্ণিমাকে ওইটা করেছিল। কিরণ ও প্রকাশকে শেষ করার মাধ্যমে অভিরামী তার প্রতিশোধ নেয়। এটা শুনে অশ্বিন চমকে যায়। অশ্বিন এসপিকে বলে, স্যার, আমি কার উপর বিশ্বাস করব, কি বিশ্বাস করব কিছুই জানি না। এই বলে সে রাগ করে চলে যায়। এসপি অভিরামীকে বলে, তুমি যে সব করেছ সেটা আসলে একটি প্রতারণা। তুমি অঞ্জলি হিসাবে অভিরামীর ছদ্মবেশে সমস্ত পরিকল্পনা করেছ। তবে পুলিশকে সাহায্য করার জন্য তোমার করা কাজ এবং জীবনে তুমি যেসব কষ্ট ভোগ করেছ সব দেখেই আমি তোমাকে ছেড়ে দিচ্ছি। অভিরামী বের হয়। অশ্বিনে গাড়ি নিয়ে সামনে দাঁড়ায়। তারপর সে গাড়িতে উঠে চলে যায়। দুজন আবারও অশ্বিনের বন্ধুর সেই বাংলো বাড়িতে যায়। এদিকে একজন পুলিশ অফিসার এসপির কাছে এসে বলে, স্যার, আমরা সবাই ভেবেছিলাম যে অভিরামীর বড় বোন পূর্ণিমাকে ধর্ষণ করেছে কিরণ ও কিরণের বন্ধু প্রকাশ, কিন্তু আসলে তা করেছে কিরণ ও কিরণের বন্ধু অশ্বিন। অর্থাৎ এইসব পরিকল্পনাতে অশ্বিনও জড়িত। এসপি দ্রুত অভিরামীকে ফোন করে এবং অশ্বিন সম্পর্কে সবকিছু বলে দেয়। অন্যদিকে ফোন রিসিভ করে স্যার বলাতেই আশ্বিন বুঝতে পেরেছে যে অভিরামী এখন সব সত্য জেনে ফেলেছে। তাই আশ্বিন বলে, ছোটবেলায় তোমার বোনকে মেরে তোমাকে বাঁচিয়ে রেখে একটা বড় ভুল করেছিলাম। ভাবিনি এত বছর পর সেই ভুলই আমাকে এসে তাড়া করবে। অভিরামী, তুমি আমার বন্ধুকে শেষ করে দিয়েছ, কিন্তু আমি তোমাকে মারতে চাই না। আমি শুধু চাই কিরণ রাজকুমারের কোম্পানি থেকে চুরি যাওয়া সে $1 মিলিয়ন সেটা আমাকে দিয়ে যাও, তারপর তুমি চলে যাও। আশ্বিন আরও বলল, আমার জীবনে দুটি ভুল হয়েছে, এক কিরণ, আরেক তুমি। কিরণ আমাকে ধোঁকা দিয়ে অন্য একটি বন্ধুর সঙ্গে পালাতে চেয়েছিল, সেটাই ছিল ওর ভুল, কিন্তু সেটা আমার জন্যই লাভজনক হলো, কারণ সেই জন্যই তুমি আর এসপি ভেবেছিলে তোমার দিদিকে মেরেছে কিরণ ও প্রকাশ। এরপর অভিরামী সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু আশ্বিন তাকে ধরে ফেলে। দুজনের মধ্যে বেশ কিছুক্ষণ লড়াই চলে। এক সময় সেখানে থাকা এক বৈদ্যুতিক কেবল দিয়ে অভিরামী আশ্বিনের গলায় পেঁচিয়ে তাকে উপর থেকে নিচে ফেলে দেয়। সাথে সাথে ওপারে চলে যায় আশ্বিন, আর গল্পটা শেষ হয়।